সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে এবং সেখানে নিয়োগ পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলামকে। তো বিদায়ী যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, তার বিরুদ্ধে গুরুতর দুটি অভিযোগ সামনে এসেছে। একটি হচ্ছে আশুলিয়ায় যে লাশ পোড়ানোর যে মামলা, সেখানে টাকার বিনিময়ে একজন আসামিকে প্রথমে রাজসাক্ষী, পরে খালাস দেওয়ার কথা বলা হচ্ছে। এর পাশাপাশি আরেকটি ঘটনার কথাও সামনে আসছে। আর এই অভিযোগগুলো কিন্তু বাইরের কোনো লোক করেনি, এই অভিযোগগুলো করেছে স্বয়ং তার যে টিম রয়েছে, অর্থাৎ তিনি হচ্ছেন চিফ প্রসিকিউটর, তার এই টিমের একজন প্রসিকিউটর এই গুরুতর অভিযোগগুলো করেছেন এবং তিনি বলেছেন যে তাজুল সিন্ডিকেট এই চেয়ারটাকে টাকা কামানোর একটা যন্ত্র বানিয়েছেন, এরকম কিছু তিনি বলছেন। আর এই নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে এটি খুবই দুঃখজনক। গত পরশু যখন আমরা শুনলাম যে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হচ্ছে, তখন সবাই ভেবেছিল যে যে কোনো নতুন সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, তখন তারা যেহেতু তাদের যে শাসনামল, তাদের সময়কার সব ভালো কাজের কৃতিত্ব তারা দাবি করে থাকে, ঠিক একইভাবে এই সময়ের ভিতরে যত ধরনের মন্দ কাজ হয় তার দায়ভারও সেই সরকারকেই নিতে হয়। হয়তো সেই দৃষ্টিকোণ থেকে সরকার তার নিজের মতো করে প্রশাসনের সব স্তরে সব জায়গায় তার মতো করে সে সেট আপ করছে। হয়তো ওই ভাবনা থেকেই তাজুলকে সরিয়ে দেওয়া হচ্ছে। সেটা ঠিকই আছে, কিন্তু প্রথম আলোতে গতকাল যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, এটি দেখার পর আমি শকড হয়েছি। যে কেননা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর যে তাজুল যে দায়িত্ব নিয়েছেন, ব্যারিস্টার তাজুল, এতে তিনি অনেকের কাছে হিরো হয়ে গেছেন, আবার অনেকের কাছে জিরো হয়েছেন যাদের কাছে, সেটি আর বলার অপেক্ষা রাখে না, এটি হওয়াটা স্বাভাবিক। কিন্তু তার বিরুদ্ধে এখন গতকালকে পত্রিকায় যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে তাকে যারা হিরো হিসেবে তাকে যারা সম্মান করছেন, তাদের কাছে তিনি তো একজন কি হয়ে গেলেন, হিরো থেকে তিনি জিরো হয়ে যাবেন। তো ভবিষ্যতে যদি কখনো বর্তমান সরকার তার বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত করে এবং তাকে যদি কখনো আমরা আসামির কাঠগড়ায় দেখে তাকে যদি শাস্তি পেতেও দেখি, এতে মনে হয় অবাক হওয়ার কিছু থাকবে না। তো চলুন আমরা দৈনিক প্রথম আলোতে যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, সেখানে কি উঠে এসেছে তার বিরুদ্ধে, আগে সেটি দেখি, তারপর কথা বলছি। বিদায়ের দিনে তাজুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এক প্রসিকিউটরের, তাজুল বললেন মিথ্যা। অর্থাৎ দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে এবং তাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে, তিনি অভিযোগ অস্বীকার করেছেন। তো অভিযোগটি কি? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে বিদায়ের দিনে মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। এটা কিন্তু খেয়াল করেন যে তার টিমের একজন লোক তার বিরুদ্ধে অভিযোগ করেছে, এটা কিন্তু খুব গুরুতর। তার অভিযোগ, চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট। সোমবার কাজী মুস্তাফিজুর রহমান আহাদ নামের একটি ফেসবুক আইডি থেকে ট্রাইব্যুনালে সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে দুটি মন্তব্য করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। এই সুলতান মাহমুদ কিন্তু তার টিমের সদস্য। সেই দুই মন্তব্যে তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিমের বিরুদ্ধে
দুর্নীতির অভিযোগ করেন তিনি। পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক এসআই শেখ আফজালুল হককে অ্যাপ্রুভার বা রাজসাক্ষী করা নিয়ে ও প্রশ্ন তুলেছেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। রংপুরে শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে করা মানবতাবিরোধী অপরাধের মামলা থেকে একজন পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া এবং চাংখারপুল এলাকায় গুলি চালানোর নির্দেশ দেওয়া একজন পুলিশ কর্মকর্তাকে আসামি না করে সাক্ষী করার অভিযোগ করেছেন তিনি। এ বিষয়ে প্রসিকিউটর সুলতান মাহমুদ রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকালে তিনি কাজী মুস্তাফিজুর রহমান আহাদ নামের একজনের ফেসবুক পোস্টে এসব কথা বলেছেন। তিনি যা বলেছেন তার প্রমাণ তার কাছে রয়েছে। তবে প্রসিকিউটর সুলতান মাহমুদ এসব অভিযোগ অস্বীকার করেছেন তাজুল ইসলাম। তাহলে কথাটি খেয়াল করুন যে সে শুধু অভিযোগ করেই কিন্তু চুপ নেই। তিনি বলেছেন তার কাছে যথেষ্ট তথ্য এবং প্রমাণও রয়েছে, অর্থাৎ তিনি বেশ শক্তভাবে অভিযোগটি করছেন। কাজী মুস্তাফিজুর রহমান আহাদের পোস্টে দুটি মন্তব্য করেছেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ। এছাড়া দুটি প্রশ্নের জবাবও তিনি দিয়েছেন। একটি মন্তব্যে প্রসিকিউটর সুলতান মাহমুদ লিখেছেন, গত বছর নভেম্বরের শেষ দিকে আশুলিয়ার লাশ পোড়ানো মামলার আসামি এসআই আফজালুল হকের স্ত্রী সন্ধ্যার দিকে ভারী ব্যাগ নিয়ে প্রসিকিউটর তামিমের কক্ষে প্রবেশ করেন। বিষয়টি দেখার পর তাজুল ইসলামের কক্ষে গিয়ে তাকে জানিয়েছিলেন, কিন্তু তাজুল ইসলাম এই ঘটনায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদেরকে বকাঝকা করেছিলেন। সুলতান মাহমুদ আরও লিখেছেন, তামিম তখন সবার সামনে এসআই আফজালের স্ত্রীর তার কক্ষে যাওয়ার বিষয়টি স্বীকার করেছিলেন। পরবর্তী সময়ে সেই আফজালকে রাজসাক্ষী করা হয়, বিচারে তাকে খালাস দেওয়া হয়। বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন কিনা? অর্থাৎ বলছে যে আফজালের কথা বলা হচ্ছে পুলিশ কর্মকর্তা, তিনি ওই মামলার আসামি ছিলেন। তো সেই আসামি থেকে তাকে প্রথমে করা হয় রাজসাক্ষী, তারপরে দেওয়া হয় খালাস। এটি হচ্ছে একটা বিষয়। এবং এটি যে তাকে প্রথমে আসামি পরে খালাস করা হলো, কিসের বিনিময়? টাকার বিনিময়। তো টাকা যে তারা নিয়েছেন বা টাকা যে তিনি দিয়েছেন, এটার প্রমাণ কি? তিনি বলছেন যে আরেকজন প্রসিকিউটর যে তামিমের কথা বলছে, সেই তামিমের কক্ষে আফজালের স্ত্রী টাকার একটি ব্যাগ নিয়ে একদিন প্রবেশ করতে দেখেছিলেন সুলতান মাহমুদ। তো সুলতান মাহমুদ যে টাকা নিয়ে তামিমের কক্ষে আফজালের স্ত্রী প্রবেশ করছে, এই বিষয়টি দেখার পর সে তাজুলকে জানিয়েছিল এবং সে আশা করেছিল তাজুল বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং আসলে জানতে চাইবে যে কি হয়েছে। তাজুল সেটি না করে বরং উল্টো তাদেরকে আরও বকাঝকা করেছে। তো এখন বকাঝকা কেন করবে? প্রশ্ন আসে না যে স্বাভাবিক একজন আসামির স্ত্রী টাকার ব্যাগ নিয়ে একজন প্রসিকিউটরের রুমে প্রবেশ করলেন, সেটি তদন্ত না করে বা আসলে কি হয়েছে সেটি জানতে না চেয়ে তিনি বকাঝকা করছেন। এবং পরবর্তীতে ওই আসামি, প্রথমে আসামি, তারপর রাজসাক্ষী এবং পরবর্তীতে সে খালাস পেয়েছে। তার মানে এই যে টাকার বিনিময়ে এটি হয়েছে। তার যে অভিযোগটি তিনি যেভাবে বর্ণনা করেছেন, তার অভিযোগটি এভাবে তিনি এক ধরনের সরল চোখে দেখলেও এভাবেই সন্দেহ করার কথা এবং তিনি সেটাই করছেন। তো তার হয়তো কথা আর কি, যে যদি তাজুল জড়িত না থাকতো তাহলে তাজুল এটা নিয়ে তদন্ত করতো বা এটি কেন সে টাকা নিয়ে প্রবেশ করলো বা বিষয়টি অন্যভাবে দেখতো, কিন্তু না করে সে যেহেতু আমাদের বকাঝকা করেছে, তার মানে হচ্ছে তাজুল নিজে বিষয়টি জানে, তার জানা সত্ত্বে এই ঘটনাটি ঘটেছে। এবং পরবর্তীতে তামিম সেটি স্বীকারও করেছে যে ওই যে আফজালের স্ত্রী টাকা নিয়ে তার কক্ষে প্রবেশ করেছে, কিন্তু এটা নিয়ে আর কিছু হয়নি পরবর্তীতে। আচ্ছা, তারপর জুলাই গণ অভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যার
ঘটনা করা মানবতাবিরোধী অপরাধের সেই মামলার রায় হয়েছে 5 ফেব্রুয়ারি। রায়ে 6 জনকে মৃত্যুদণ্ড, 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 2 জনকে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া এই মামলার অ্যাপ্রুভার রাজসাক্ষী আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক এসআই শেখ আফজালুল হককে, ওই যে যার স্ত্রী টাকা নিয়ে প্রবেশ করেছে, তাকে ক্ষমা করে দেওয়া হয়। প্রসিকিউটর সুলতান মাহমুদ সেখানে আরও লেখেন, সানখারপুলের মামলায় এসআই আশরাফুল গুলি করার নির্দেশনা দিচ্ছে এরকম ভিডিও প্রকাশ পাওয়ার পরেও তাকে আসামি না করে সাক্ষী করা হয়েছে, সেই ভিডিও আমার কাছে আছে। এটি হচ্ছে 2 নম্বর। তো 2 নম্বর যে ঘটনাটি তিনি বলছেন যে এটার ভিডিও তার কাছে রয়েছে। সেখানে সুলতান মাহমুদ প্রশ্ন করেছে, রংপুরের আবু সাইদের মামলায় এসি ইমরানকে কেন অব্যাহতি দেওয়া হলো? এই ইমরানের নাম কয়েকজন সাক্ষীরা আদালতে এসে বলেছে। তারপর সাবেক আইজি আবদুল্লাহ আল মামুনকে কী কারণে রাজসাক্ষী করা হলো? জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল 1। গত বছরের 17 নভেম্বরের সেই রায়ে এই মামলার অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী করে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেকটি মন্তব্যে প্রসিকিউটর সুলতান মাহমুদ লেখেন, শুধু আইজি মামুন নয়, আশুলিয়ার লাশ পোড়ানোর মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায় মুক্তি দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে কথাটি তিনি বলছেন, 3-4 জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত। তিনি অভিযোগ করে দেখেন, চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট। অর্থাৎ আশুলিয়ার লাশ পোড়ানো মামলার যে আসামি পুলিশ কর্মকর্তা আফজালুর রহমান, তিনি ছাড়াও ওই যে পুলিশের সাবেক আইজি আবদুল্লাহ আল মামুন, তিনি বলছেন যে ওই তাকে যে রাজসাক্ষী করা হয়েছে সেটিও টাকার বিনিময়ে করা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে এবার তাজুল কি বলছেন? অর্থাৎ সাংবাদিকরা তাজুলকে এগুলো জিজ্ঞেস করেছে। চিফ প্রসিকিউটর পদে নিয়োগ বাতিলের পর দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাজুল ইসলাম। তখন তাকে প্রসিকিউটর সুলতান মাহমুদের করা অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হয়েছে। সে সময় তাজুল ইসলামের পাশেই ছিলেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম। তবে তামিম কোনো কথা বলেননি। সাংবাদিক প্রশ্ন করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে যেগুলো উনি প্রসিকিউটর সুলতান মাহমুদ আগে কখনো করেননি, শেষ মুহূর্তে তিনি অভিযোগ আনছেন, এগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এর জবাবে সদ্যবিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ব্যক্তিগতভাবে হচ্ছে কে কি অভিযোগ করছে এগুলো আমরা আমলে নিচ্ছি না। ব্যক্তিগতভাবে ক্ষোভ থেকে কে কি বলছে সেই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। অর্থাৎ তিনি এটিকে উড়িয়ে দিচ্ছেন এবং বলছেন যে এটি ওই ব্যক্তির ক্ষোভ। এখন প্রশ্ন আসতে পারে যে ক্ষোভ কেন হবে? অর্থাৎ ওই প্রসিকিউটর, তার টিমের একজন সদস্য, তার প্রতি ক্ষুব্ধ হবেন কেন? তারা তো একই টিমের সদস্য, একই উদ্দেশ্য, একই লক্ষ্যে তারা কাজ করার কথা। তারপর একজন সাংবাদিক প্রশ্ন করেন, প্রসিকিউটর সুলতান মাহমুদ উনি স্পষ্টভাবে একটি অভিযোগ এনেছেন এই তামিম সাহেবকে উদ্ধৃত করে যে ওনার রুমে এসআই আফজালুলের ওয়াইফ ভারী একটি ব্যাগ নিয়ে এসেছে, সেটা আপনাকে জানিয়েছে। তাজুল ইসলাম বলেন, না, এটা আমার জানা নেই। অর্থাৎ তিনি অভিযোগ অস্বীকার করছেন। ওই সাংবাদিক আবার বলেন, আপনাকে জানিয়েছে সেটাও বলেছে। তখন তাজুল ইসলাম বলেন, এই জাতীয় অভিযোগ আমরা তদন্ত করে দেখেছি, এগুলো সম্পূর্ণভাবে মিথ্যা। ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার জন্য যদি কেউ এই ধরনের কথা বলে, এটি খুবই দুর্ভাগ্যজনক। কারণ এখানে ট্রাইব্যুনাল বিচার প্রক্রিয়াতে যা কিছু হয়েছে স্বচ্ছ এবং সেটা আদালতের মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে। সুতরাং আজকে এই মুহূর্তে যদি কেউ অসৎ উদ্দেশ্যে কোনো মিথ্যা অভিযোগ করেন, বাংলাদেশের গোটা জনগণ সাক্ষী, মিডিয়া সাক্ষী, আপনারা জানেন যে কী ধরনের ট্রান্সপারেন্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। কারণ 2 একজনের ব্যক্তিগত ক্ষোভের থেকে সে বুঝে হোক না বুঝে হোক যদি বলে, সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে মনে করি না। অর্থাৎ তিনি এটি উড়িয়ে দিচ্ছেন। যদি এরকম কিছু হয় নিশ্চয়ই আমার কাছে আসবে। আচ্ছা, এটি হচ্ছে তাজুলের বক্তব্য। এবার এই বিষয়টি নিয়ে নতুন যে চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে আমিনুল ইসলামকে, ব্যারিস্টার আমিনুল ইসলামকে, তিনি কি বলছেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নতুন চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার তার নিয়োগ হওয়ার পর দুপুরে ট্রাইব্যুনালে আসেন তিনি। দায়িত্ব গ্রহণ করার পর নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিং করেন।
সেখানে চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশনের দুজনের বিরুদ্ধে প্রসিকিউটর সুলতান মাহমুদের আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আমি মনে করি যে এ জাতীয় বিষয় যদি আজকে আমাকে না বলেন মনে হয় ভালো হবে। আজকের দিনটা আমাকে একটু অব্যাহতি দেবেন, কারণ আজকে একেবারেই আমি আপনাদের মেহমান, প্রথম দিন। আমি এই কথাগুলো একেবারেই এখন নিতে চাচ্ছি না। আপনি যে কথাগুলো বললেন যদি এরকম কিছু হয় নিশ্চয়ই আমার কাছে আসবে, এখন এগুলো দেখা যাবে, আজকে এই প্রশ্নগুলো না করি। অর্থাৎ তিনিও বিষয়টি এড়িয়ে গেছেন, তার প্রথম দিন অভিষেক হিসেবে তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে তিনি গুরুত্ব দেননি, কিন্তু এটি যেহেতু আলোচনায় এসেছে এবং তিনি বারবার সাংবাদিকদের সামনে আসবেন, তাকে অবশ্যই এই প্রশ্নের মুখোমুখি আবারও হতে হবে। এবং একটা পর্যায়ে যদি কখনো এটি নিয়ে তদন্ত হয় এবং তদন্তে যদি সত্য প্রমাণিত হয়, তাহলে হয়তো তামিম এবং তাজুলকে অপরাধীর কাঠগড়ায়ও দাঁড় করানো হতে পারে। তো দেখা যাক যে নতুন যে চিফ প্রসিকিউটর, এখন সম্পূর্ণ বিষয়টি তার উপরে নির্ভর করছে। তিনি তার উদ্যোগে তিনি বিষয়টি তদন্ত করে কোনটি সঠিক, তাজুল যেটি উড়িয়ে দিয়েছেন মিথ্যা বলে সেটি, না তার টিমের সদস্য যে অভিযোগ করেছেন সেটি, এখন সেটি দেখার বিষয়। তো যাই হোক না কেন, এটি খুবই দুর্ভাগ্যজনক। এই যে এতগুলো মানুষ মারা গেল, প্রাণ দিল, যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে এটি খুবই লজ্জার, এবং এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে যারা যদি সত্যি এ ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এদেরকেও যেন কঠিন শাস্তির মুখোমুখি করা হয়। আর যদি তারা নির্দোষ হয় তাহলে যিনি অভিযোগ করেছেন তাকে যেন জবাবদিহিতার মুখোমুখি করা হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।